স্নেহের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা 2023 সালের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। দেখো, ফুল মার্কস তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। প্রথম, ঋগ্বৈদিক যুগে আর্যদের বাসস্থান ছিল সপ্তসিন্ধু অঞ্চল, পাঞ্জাব, গঙ্গা দোয়াব অঞ্চল না আফগানিস্তান? উত্তর হবে সপ্তসিন্ধু অঞ্চল। তাহলে ঋগ্বৈদিক যুগে আর্যদের বাসস্থান ছিল সপ্তসিন্ধু অঞ্চল। পরের প্রশ্ন, প্রচুর পরিমাণে চিত্রিত ধূসর মাটির পাত্র পাওয়া গেছে হরিয়ানার পুরায়, হস্তিনাপুরে, অহিচ্ছাত্রে না বুর্জাহোমে? উত্তর হবে ভগবানপুরায়। পরের প্রশ্ন, শিক্ষার্থীরা গুরু দক্ষিণা হিসাবে প্রদান কর্তৃ অর্থ, বস্ত্র, গরু কোনটি নয়? উত্তর হবে গরু, অর্থাৎ সি নম্বর অপশান গরু। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ শিষ্যত্ব প্রদান করেন প্রথম 4 জনকে, 5 জনকে, 1 জনকে না 10 জনকে? উত্তর হবে 5 জনকে। তাহলে গৌতম বুদ্ধ শিষ্যত্ব প্রদান করেন 5 জনকে। পরের প্রশ্ন, ষোড়শ মহাজনপদের সময় মগধে কৃষির উন্নতি হয়েছিল কারণ সবাই কৃষিকাজ করত, রাজারা কৃষিকাজের জন্য সকলকে বাধ্য করত, লোহার লাঙল ব্যবহার করা হতো, সব জায়গায় জমি খুব উর্বর ছিল? উত্তর হবে লোহার লাঙল ব্যবহার করা হতো। পরের প্রশ্ন, কুষাণরা ছিলেন স্কাইথীয় গোষ্ঠী, ইউএঝি যাযাবর গোষ্ঠী, পার্থীয় গোষ্ঠী, ইন্দো গ্রিক গোষ্ঠীর একটি শাখা? উত্তর হবে ইন্দীয়জি যাযাবর গোষ্ঠী। প্রশ্ন, সম্রাট অশোকের শাসন ব্যবস্থা অনেকটাই নির্ভর করত আর্যদের ওপর, মহামাত্রদের ওপর, রক্তিমদের ওপর না গুপ্তচরদের ওপর? উত্তর হবে মহামাত্রদের ওপর। প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় নগরায়নের সূচনা হয় 500, 600, 700 না 8? পরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় নগরায়নের সূচনা হয় 500, 600 না 700 না 8? পরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় নগরায়নের সূচনা হয় 500, 600, 700 না 800 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ? উত্তর হবে 600 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। প্রশ্ন, প্রথম রূপোর মুদ্রা ভারতে চালু করেন সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত না স্কন্দগুপ্ত? উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম নাটকটির রচয়িতা হলেন ভাস, শূদ্রক, কালিদাস না অশ্বঘোষ? উত্তর হবে কালিদাস। প্রশ্ন, বৌদ্ধ জাতকগুলির প্রত্যেকটি হলো এক একটি মহাকাব্য, পদ্য সংকলন, নীতি শিক্ষামূলক গ্রন্থ, নাট্যশাস্ত্র? উত্তর হবে নীতি শিক্ষামূলক গ্রন্থ। প্রশ্ন, আলেকজান্ডার ধ্বংস করেন পার্সিপোলিস নগরী, তক্ষশিলা নগরী, পাটলিপুত্র নগরী না সিয়ালকোট নগরী? উত্তর হবে পার্সিপোলিস নগরী। পরের প্রশ্ন, একজন বিখ্যাত পার্শিক সম্রাট ছিলেন সেলুকাস, কুরুশ, হামুরাবি না দরায়ুস? উত্তর হবে কুরুশ। পরের প্রশ্ন, ঋগ্বৈদিক যুগে কৃষিকাজে ব্যবহৃত হতো তামার, লোহার, পাথরের না ব্রোঞ্জের যন্ত্রপাতি? উত্তর হবে তামার। পরের প্রশ্ন, মৌর্য বংশের পতন ঘটে 185 খ্রিস্টপূর্বাব্দে, 186 খ্রিস্টপূর্বাব্দে, 187 খ্রিস্টপূর্বাব্দে না 189 খ্রিস্টপূর্বাব্দে? উত্তর হবে 187 খ্রিস্টপূর্বাব্দে। প্রশ্ন, ওয়ার কথার অর্থ বাণিজ্য শহর, গঞ্জ না প্রতিবেশী? উত্তর হবে শহর। ওয়ার কথার অর্থ শহর বা নগর। চন্দ্রকেতুগড় বর্তমান পশ্চিমবঙ্গের কোন স্থানে অবস্থিত? মেদিনীপুর, মালদহে, উত্তর 24 পরগনাতে না নদিয়াতে? উত্তর হবে উত্তর 24 পরগনাতে। চন্দ্রকেতুগড় পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনাতে অবস্থিত।
দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 4 থেকে 5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 14 = 14। প্রথম, ইন্দো ইউরোপীয় ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত? উত্তর লিখবে ইন্দো ইউরোপীয় ভাষা সংস্কৃত ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। প্রশ্ন, বেদকে কেন শ্রুতি বলা হয়? উত্তর লিখবে বেদ শুনে শুনে মনে রাখা হতো বলে বেদকে শ্রুতি বলা হয়। প্রশ্ন, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম কি? উত্তর লিখবে অসমক। প্রশ্ন, মেগাস্তিনিসের লেখা বইয়ের নাম কি? উত্তর লিখবে ইন্ডিকা। প্রশ্ন, হর্ষবর্ধনকে নিয়ে লেখা বাণভট্টের প্রশস্তি কাব্যটির নাম কি? উত্তর লিখবে হর্ষচরিত। প্রশ্ন, অর্থশাস্ত্র বইটির লেখককে? উত্তর লিখবে কৌটিল্য। প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে প্রথম কোন ধাতুর মুদ্রা চালু হয়? উত্তর লিখবে রূপোর মুদ্রা। প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? উত্তর লিখবে হরি সেন। প্রশ্ন, মগধ অঞ্চলে কোন প্রজাতির ধানের চাষ বেশি হতো? উত্তর লিখবে শালি প্রজাতির ধানের চাষ বেশি হতো। প্রশ্ন, ওয়ার কথার অর্থ কি? উত্তর লিখবে নগর বা শহর। প্রশ্ন, গুপ্ত আমলে সোনার মুদ্রাকে কি বলা হতো? উত্তর লিখবে দিনার ও সুবর্ণ। প্রশ্ন, প্রাচীনকালে দুটি বিখ্যাত শিক্ষা কেন্দ্রের নাম লেখো। উত্তর লিখবে তক্ষশিলা ও নালন্দা বিশ্ববিদ্যালয়। প্রশ্ন, রামায়ণে কতগুলি শ্লোক ও কটি কাণ্ড বিভক্ত আছে বা কটি কাণ্ডে বিভক্ত আছে? উত্তর লিখবে রামায়ণে মোট 24,000 শ্লোক রয়েছে এবং রামায়ণ মোট 7টি কাণ্ডে বিভক্ত। প্রশ্ন, বিশাখ দত্ত রচিত একটি বিখ্যাত নাটকের নাম লেখো। উত্তর লিখবে মুদ্রারাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম। প্রশ্ন, মেঘদূত কাব্যের রচয়িতাকে? উত্তর লিখবে কালিদাস। প্রশ্ন, কে প্রথম শূন্যের ব্যবহার করেন? উত্তর লিখবে সংখ্যা হিসেবে প্রথম শূন্যের ব্যবহার করেন আর্যভট্ট। প্রশ্ন, সেন্ট থমাস খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন কার আমলে? উত্তর লিখবে গন্ডোফার্নেস। প্রশ্ন, মেসোপটেমিয়া কথার অর্থ কি? উত্তর লিখবে দুটি নদীর মধ্যবর্তী দেশ। তাহলে মেসোপটেমিয়া কথার অর্থ হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী দেশ। প্রশ্ন, ইন্দো গ্রিক রাজাদের মধ্যে কে বিখ্যাত ছিলেন? উত্তর লিখবে মিনান্দার। তাহলে ইন্দো গ্রিক রাজাদের মধ্যে বিখ্যাত ছিলেন মিনান্দার। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 6 = 12। এখানে বেশ কয়েকটি প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে, যে কোনো 6টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। প্রথম, স্নাতক কি অথবা স্নাতক কাদের বলা হতো? উত্তর লিখবে বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার একটি চূড়ান্ত পর্ব উপাধি ছিল স্নাতক। একদিকে লিখবে স্নাতক, স্নান করা থেকে স্নাতক শব্দটি উৎপত্তি। উপাধি, 12 বছর শিক্ষা শেষে শিষ্য বা ছাত্রদের বিশেষ স্নান করার মাধ্যমে স্নাতক উপাধি দেওয়া হতো। বৈদিক শিক্ষা ছিল আজকের প্রাতিষ্ঠানিক শিক্ষার মতোই। প্রশ্ন, চিত্রিত ধূসর মাটির পাত্র কি? উত্তর লিখবে ভূমিকা বলে পয়েন্ট করতে পারো বা ঢালা লিখতে পারো। চিত্রিত ধূসর মাটির পাত্র নির্মাণ ছিল আর্য সংস্কৃতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। 1. ধূসর মাটির পাত্র, গৃহস্থলীর কাজে আর্য ভাষাভাষীরা যে মাটির পাত্র তৈরি করত সেগুলি ধূসর রঙের ছিল। ছবি আঁকা, পরবর্তী বৈদিক যুগে এই ধূসর রঙের পাত্রগুলির গায়ে ছবি আঁকা হতো। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কী কী? উত্তর লিখবে বৌদ্ধ ধর্মের ত্রিরত্নের ধারণা আছে। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হলো 1. বুদ্ধ, ধম্ম আর সংঘ। প্রশ্ন, দিগম্বর ও শ্বেতম্বর কাদের বলা হতো? উত্তর লিখবে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের শেষের দিকে উত্তর ভারতে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়। এই সময় জৈন সন্ন্যাসীরা উত্তর হাইপেন পূর্ব ভারত থেকে দাক্ষিণাত্যে চলে যাওয়ার ফলে জৈনরা দিগম্বর ও শ্বেতম্বর নামে 2 ভাগে ভাগ করা যায়। দিগম্বর, জৈন সন্ন্যাসী ভদ্রবাহুর নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী দাক্ষিণাত্যে চলে যায়। এরা মহাবীরের মতো কোনো পোশাক না পরে কঠোরভাবে ধর্ম পালন করতেন। এর জন্য এদের দিগম্বর বলা হয়। শ্বেতাম্বর, জৈন সন্ন্যাসী স্থূলভদ্রের নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী উত্তর ভারতে থেকে যায়। এরা পার্শ্বনাথের মতো সাদা কাপড় পরে ধর্ম পালন করতেন। এর জন্য এদের শ্বেতাম্বর, অর্থাৎ শ্বেত হচ্ছে সাদা আর অম্বর মানে কাপড়, বলা হয়। পরের প্রশ্ন, অশোকের
ধর্ম কি? উত্তর লিখবে সম্রাট অশোক ধর্ম প্রচার করেছিলেন। অশোকের ত্রয়োদশ লিপিতে ধম্ম কথাটির উল্লেখ আছে। ধম্মের মূল কথা হিংসা না করা। ধম্মে প্রাণী হত্যা বন্ধ করার কথা বলা হয়েছে। তাছাড়া পিতা মাতা সহ সব গুরুজনদের নির্দেশ মেনে চলার কথা বলা হয়। ধনী হাইপেন দরিদ্র সব মানুষের জন্যই তিনি ধম্মের আদর্শ প্রচার করেন। পরের প্রশ্ন সাম্রাজ্য কি? উত্তর লিখবে সাম্রাজ্য বলতে বোঝায় কয়েকটি অধীন রাজ্য নিয়ে গঠিত একটি বড় শাসন এলাকা। কোনো রাজার অধীন অনেক রাজ্য নিয়ে সাম্রাজ্য গঠিত হয়। কোনো একজন রাজা অন্য রাজ্য দখল করলে তার অধীনে বড় এলাকা বা সাম্রাজ্য গড়ে ওঠে। পরের প্রশ্ন মহাজনপদগুলির প্রধান প্রধান কৃষিজ ফসলের নাম লেখো। তো লিখবে মহাজনপদের যুগে কৃষি ছিল মানুষের প্রধান জীবিকা। গাঙ্গে উপত্যকার উর্বর মৃত্তিকাতে ধান, গম, যব, আখ, তুলো প্রভৃতি উৎপাদিত হতো। কৃষিজ ফসলের মধ্যে ধানই ছিল প্রধান শস্য। ধানের মধ্যে কিন্তু অবশ্যই ছিল শালি ধান। পরের প্রশ্ন কার্ষপণ কি? এটা মধ্যদেশ হবে কার্ষপণ কি? উত্তর লিখবে মহাজনপদের যুগে মুদ্রা ব্যবস্থার বিকাশ ঘটেছিল। ব্যবসা বাণিজ্যে বিনিময়ের মাধ্যম হিসাবে ধাতুর মুদ্রা ব্যবহৃত হতো। আর কার্ষপণ মূর্ধন্য ষ কার্ষপণ হলো ধাতুর তৈরি বহু প্রচলিত এইরকম এক ধরনের মুদ্রা যা সে যুগে বিনিময় মাধ্যম ছিল। পরের প্রশ্ন ব্রাহ্মী এবং খরষ্টি লিপি কি? উত্তর লিখবে প্রাচীন ভারতীয় উপমহাদেশে দুই রকমের লিপি ব্যবহৃত হতো। একটি ব্রাহ্মী লিপি এবং অপরটি হলো খরষ্টি লিপি। ব্রাহ্মী লিপি বাম দিক থেকে ডান দিকে লেখা হতো আর খরষ্টি লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। সঙ্গম সাহিত্য কাকে বলে? তো লিখবে দক্ষিণ ভারতের তামিল সাহিত্যকে বলা হয় সঙ্গম সাহিত্য। প্রাচীন সঙ্গম সাহিত্যের অন্যতম উদাহরণ হলো একটি কবিতা সংকলন। এই কবিতা সংকলন থেকে সাধারণ মানুষের জীবনযাত্রার চিত্র পাওয়া যায়। পরের প্রশ্ন কালিদাস রচিত দুটি বিখ্যাত নাটকের নাম লেখো। তো লিখবে গুপ্ত যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি মহাকবি কালিদাস রচিত দুটি বিখ্যাত নাটকের নাম হলো অভিজ্ঞান শকুন্তলম এবং মালবিকাগ্নিমিত্রম। দুটো তলায় কিন্তু হসন্ত হবে, অভিজ্ঞান শকুন্তলম ময় হসন্ত আর মালবিকাগ্নিমিত্রম ময় হসন্ত। নগর রাষ্ট্র বা পলিশ কি? উত্তর লিখবে ভূমিকা বলে পয়েন্ট করতে পারো পর্বত সংকুলন গ্রীসে অনেকগুলি পলিশ গড়ে ওঠে। পলিশ প্রাচীন গ্রীসের পাহাড়ে ঘেরা অনেকগুলি ছোট ছোট রাষ্ট্র গড়ে উঠেছিল। এই ছোট ছোট রাষ্ট্রকেই বলা হতো নগর রাষ্ট্র বা পলিশ। বিখ্যাত পলিশ দুটি বিখ্যাত পলিশ হলো এথেন্স এবং স্পার্টা। প্রাকৃতিক ধর্মীয় শাসন কেন্দ্র হিসাবে পলিশ গড়ে ওঠে। প্রশ্ন কে মিশরকে নীলনদের দান বলেছে? লিখবে প্রাচীন সভ্যতা ও পিরামিডের দেশ মিশরকে নীলনদের দান বলা হয়। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীলনদের দান বলে মন্তব্য করেছেন। নীলনদ মরুপ্রায় মিশরের জীবনরেখার মতো প্রবাহিত। নীলনদ না থাকলে মিশর দেশটিও মরুভূমি হয়ে যেত। এই জন্য হেরোডোটাস মিশরকে নীলনদের দান বলেছেন। প্রশ্ন আর্যভট্ট রচিত দুটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো। তো লিখবে গুপ্তযুগে বিখ্যাত পদার্থবিজ্ঞানী জ্যোতির্বিদ ও গণিতবিদ ছিলেন আর্যভট্ট। আর্যভট্ট রচিত দুটি বিখ্যাত গ্রন্থ হলো আর্যভট্ট এবং সূর্য সিদ্ধান্ত। চারিদিকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 4 থেকে 5টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 3 করে 3 গুণ 5 = 15। প্রথম চতুরাশ্রম প্রথা কি? উত্তর লিখবে আর্যদের সমগ্র জীবন ছিল ছকে বাঁধা 4টি পর্যায়ে ব্রহ্মচর্য, গ্রাহস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাসে বিভক্ত। চতুরাশ্রম প্রথা ব্রহ্মচর্য এই পর্যায়ে শিষ্য বা ছাত্ররা গুরুগৃহে থেকে পড়াশোনা করত। গ্রাহস্থ পড়াশোনা শেষে ছাত্ররা নিজের বাড়িতে ফিরে এসে বিবাহ করে সংসার পালন করত, যা গ্রাহস্থ নামে পরিচিত। বানপ্রস্থ এই পর্যায়ে বনবাসী জীবন পালন করতে হতো। সন্ন্যাস বনে কুটির তৈরি করে বাকি জীবন সেখানে ঈশ্বর চিন্তায় কাটাতে হতো। এই চতুরাশ্রম প্রথা শূদ্রক ছাড়া বাকি 3 বর্ণের ক্ষেত্রে চালু ছিল। প্রশ্ন
রন্তিন কাদের বলা হতো, তার সঙ্গে সভা ও সমিতি বলতে কি বোঝো, তো লিখবে রন্তিন। বৈদিক যুগে রাজাকে শাসন কাজে যারা সাহায্য করতেন তাদের রন্তিন বলা হতো। দাঁড়ি, রন্তিনের ধারণা থেকেই পরবর্তীকালে মন্ত্রীর ধারণা এসেছে। সভা ও সমিতি পরবর্তী বৈদিক যুগে রাজাকে সব বিষয়ে সাহায্য করত সভা ও সমিতি নামে দুটি প্রতিষ্ঠান। সভা গঠিত হতো অভিজ্ঞ ও বয়স্ক ব্যক্তিদের নিয়ে। সমিতি সমিতিতে সকল মানুষ যোগ দিতে পারত। এখানে রাজনীতি বিষয়ে নানা রকম আলোচনা হতো। পরের প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ কী? আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করছি প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এই বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। পরের প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ কী? উত্তর লিখবে গৌতম বুদ্ধ বলেছেন মানুষের জীবন দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি উপায় রয়েছে। এই 8টি উপায়কে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। তাহলে গৌতম বুদ্ধ বলেছেন মানুষের জীবনে দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি উপায় রয়েছে। এই 8টি উপায়কে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। মার্গ মানে পথ। অষ্টাঙ্গিক মার্গ বা পথ হলো সৎ বাক্য, 2 সৎ কার্য, 3 সৎ জীবিকা, 4 সৎ প্রচেষ্টা, 5 সৎ চিন্তা, 6 সৎ চেতনা, 7 সৎ সংকল্প, 8 সৎ সমাধি। এই অষ্টাঙ্গিক মার্গ পালন করলে মানুষ দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি পাবে বলে বুদ্ধ মনে করতেন। মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? উত্তর লিখবে মৌর্য সম্রাটরাই প্রথম গুপ্তচর নিয়োগ করেছিলেন। গুপ্তচরেরা সন্ন্যাসী, ছাত্র, ব্যবসায়ী, ভিখারিনী প্রভৃতি অনেক ছদ্মবেশ ধরে কাজ করত। গুপ্তচরদের মাধ্যমে সাম্রাজ্যের সব খবর সম্রাটের কাছে চলে আসতো। গুপ্তচর নিয়োগের কারণ, মৌর্য সম্রাটদের গুপ্তচর নিয়োগের কারণ ছিল 1 সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তের খোঁজ খবর আনা, 2 অচেনা বিদেশি সন্দেহজনক লোকের ওপর নজর রাখা, 3 রাজকর্মচারী ও রাজপুত্রদের ওপর নজর রাখা। পরের প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন? তো লিখবে এলাহাবাদে কৌশাম্বী গ্রামে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের একটি লিপি পাওয়া গেছে। এই লিপিতে সমুদ্রগুপ্ত সম্পর্কে শুধু ভালো কথাই লেখা আছে বলে একে এলাহাবাদ প্রশস্তি বলা হয়। এই এলাহাবাদ প্রশস্তিটি রচনা করেছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। এই প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের যুদ্ধ আর রাজ্যজয় প্রভৃতি সম্বন্ধে জানা যায়। পরের প্রশ্ন, বেশিরভাগ মহাজনপদগুলি কেন গাঙ্গে উপত্যকায় গড়ে উঠেছিল? তো লিখবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বেশিরভাগ মহাজনপদ গাঙ্গে উপত্যকা অঞ্চলে গড়ে উঠেছিল কারণ কৃষির সুবিধা। কৃষিকাজ ছিল এই সময়ের মানুষের প্রধান জীবিকা। উর্বর পলিযুক্ত মাটি ও জলসেচের সুবিধার জন্য এই অঞ্চলে কৃষির উন্নতি ঘটে। 2 ব্যবসা বাণিজ্য, নদী ছিল বাণিজ্যের প্রধান মাধ্যম। গঙ্গা, যমুনা, সোন, গণ্ডক প্রভৃতি নদীপথে বাণিজ্য চলত। এই কারণে গাঙ্গে উপত্যকায় বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, অগ্রহার ব্যবস্থা কি? উত্তর লিখবে গুপ্ত যুগে বিভিন্ন রকমের ভূমিদান ব্যবস্থা প্রচলিত ছিল। এমনই একটি নিষ্কর ভূমিদান ব্যবস্থা হলো অগ্রহার। পরের প্রশ্ন, বাংলার তাম্রলেখ। বাংলায় পাওয়া গুপ্ত আমলের একটি তাম্রলেখ থেকে গুপ্ত যুগে দানের উদ্দেশ্যে কেনা জমির কথা জানা যায়। ওই জমিগুলি ব্রাহ্মণ বা বৌদ্ধ বিহারকে দান করা হতো। জমিগুলি নিষ্কর ছিল, অর্থাৎ জমিগুলোর ক্ষেত্রে কোনো কর দিতে হতো না। জমিদান, গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে বৌদ্ধবিহার বা ব্রাহ্মণকে জমিদান করা হতো, অর্থাৎ গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে বৌদ্ধবিহার বা ব্রাহ্মণকে জমিদান করা হতো। এই জমিদানকেই বলা হয় অগ্রহার ব্যবস্থা। ফলাফল, অগ্রহার ব্যবস্থার ফলে কৃষিকাজ ও কৃষির উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, টিকা লেখো নালন্দা মহাবিহার। ভূমিকা,
ভারতের অন্যতম প্রাচীন শিক্ষাকেন্দ্র তথা মহাবিহার ছিল নালন্দা। আকারে হাইপেন আয়তনে গরিমায় এটি ছিল প্রাচীনকালের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠা: গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত নালন্দা মহাবিহারটি প্রতিষ্ঠা করেন। অবস্থান: বর্তমানে বিহারের পাটনা জেলার বিহার শরীফ মহকুমার অন্তর্গত বাখরাগাঁও এ নালন্দা মহাবিহারটি অবস্থিত। পাঠ্য বিষয়: এখানে ইতিহাস, ভূগোল, রসায়ন, গণিত, পদার্থবিদ্যা, বৌদ্ধ দর্শন, ব্যাকরণ, নীতিশাস্ত্র, চিকিৎসাবিদ্যা প্রভৃতি বিষয় পড়ানো হতো। শিক্ষা পদ্ধতি: ভারত ও ভারতের বাইরে তিব্বত, চীন, কোরিয়া, জাপান, সুমাত্রা, জাভা, সিংহল প্রভৃতি দেশ থেকে ছাত্ররা এখানে পড়তে আসতো। এখানে বিনা খরচে ছাত্ররা পড়তো। লেখাপড়া শেষ হবার পর ছাত্রদের পরীক্ষায় বসতে হতো। ছাত্র ও শিক্ষক সংখ্যা: নালন্দায় 10,000 ছাত্র এবং 100 জন শিক্ষক অথবা অধ্যাপক থাকতেন। টিকা লেখো তক্ষশিলা মহাবিহার, খুবই গুরুত্বপূর্ণ। উত্তর লিখবে গান্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা, যা শিক্ষা কেন্দ্র হিসাবে বেশ বিখ্যাত বা বেশ খ্যাতি অর্জন করেছিল। এক দিয়ে লিখবে পরিচালনা ও নিয়মকানুন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা তক্ষশিলায় আসত উচ্চশিক্ষা লাভের জন্য। ছাত্ররা কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার মধ্যে শিক্ষালাভ করত। শিক্ষাদান পদ্ধতি: 16 থেকে 20 বছর বয়সী ছাত্ররা তক্ষশিলায় ভর্তি হতে পারত। ভর্তির ক্ষেত্রে ছাত্রদের যোগ্যতা মান যাচাই করে নেওয়া হতো। এখানে 8 বছর পড়তে হতো। পাঠ্য বিষয়: এখানে বৌদ্ধ ধর্মশাস্ত্র ছাড়াও ব্যাকরণ, ন্যায়শাস্ত্র, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র প্রভৃতি বিষয় পড়ানো হতো। গুরুত্ব: এই মহাবিহারটি শিক্ষা কেন্দ্রের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। টিকা লেখো গান্ধার শিল্প। ভূমিকা: কুষাণ যুগে গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পরীতির সমন্বয়ে গান্ধার অঞ্চলে যে শিল্পের উদ্ভব হয় তাকেই বলা হয় গান্ধার শিল্প। শিল্পের বিষয়বস্তু: বৌদ্ধ ধর্মকে ঘিরে গান্ধার শিল্প গড়ে উঠেছিল। গান্ধার শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন হল বুদ্ধমূর্তি। বুদ্ধমূর্তির বৈশিষ্ট্য: গান্ধারের শিল্পীরা নতুন ধরনের বুদ্ধমূর্তি তৈরি করেন। টিকালো নাক, টানা ভুরু, আধবোজা চোখ মূর্তিগুলির বৈশিষ্ট্য। মূর্তির পায়ে রোমানদের মতো জুতো ও সোনালি রঙের ব্যবহার দেখা যায়। গুরুত্ব: বুদ্ধমূর্তির ভঙ্গিমা, পোশাকের ব্যবহার সব মিলিয়ে গান্ধার শিল্পে গ্রিক ও রোমান শিল্পের ছাপ দেখা যায়। ইরানীয় ও মধ্য এশিয়ার শিল্পের ছাপও গান্ধার শিল্পে পড়েছিল। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো 8 থেকে 10টি বাক্যের মধ্যে যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 5 করে। 5 গুণ 3 = 15। প্রথম, টিকা লেখো গুপ্ত ও পল্লব আমলের শিল্পচর্চা। পরের প্রশ্ন, সম্রাট অশোকের ধম্মনীতি বা ধর্মনীতির বর্ণনা দাও। পরের প্রশ্ন, মৌর্য যুগের সমাজ ও অর্থনীতির পরিচয় দাও। পরের প্রশ্ন, স্তূপ, চৈত্য ও বিহার বলতে কী বোঝো? পরের প্রশ্ন, গুপ্ত আমলের বাণিজ্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের চিকিৎসা ব্যবস্থা ও বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত বিবরণ দাও। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হও লাল ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।
আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। ভালো করে দেখে নাও, কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।